এইচএসসি বিএমটি বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজিতে যারা চলতি বছর পরীক্ষা দিচ্ছ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি রেদওয়ান স্যার। এই মুহূর্তে আমি তোমাদের সাথে কথা বলবো মূলত ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা বিষয় নিয়ে। সেকেন্ড ইয়ারের মূলত এই সাবজেক্টটি ফার্স্ট ইয়ারের নিয়ে আমি আলাদা একটি ভিডিও করব, সেটা ইনশাল্লাহ আগামীকাল প্রকাশ হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটু সিলেবাস নিয়ে কথা বলি। যেহেতু 2025 সালের পর 26 সালে পূর্ণাঙ্গ সিলেবাসে তোমাদের চলতি বছর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের মূলত প্রশ্ন থাকবে ক বিভাগ থেকে 6টি, যেখানে রচনামূলক প্রশ্ন, এবং খ বিভাগ থেকে 8টি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। 6টি প্রশ্নের রচনামূলক প্রশ্নের প্রতিটির মার্কস থাকবে 6 এবং রচনামূলক প্রশ্ন প্রতিটির সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটির মান থাকবে 3, অর্থাৎ 36 আর 24 মোট 60 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটা 2026 সালে। এবং এই 60 মার্কসের পরীক্ষা তোমাদের মূলত 3 ঘন্টা সময় পাবে। 3 ঘন্টার ভিতর এই 60 মার্কসের পরীক্ষা তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে এবং উত্তর লিখতে হবে। আমরা মূল ভিডিওতে চলে যাই। তোমাদের মূলত প্রথম যে অধ্যায় রয়েছে সেটি হচ্ছে ব্যবস্থাপনার মৌলিক ধারণা। এখানে প্রশ্ন রয়েছে ব্যবস্থাপনা কাকে বলা হয়, অর্থাৎ ব্যবস্থাপনার যদি আমরা বাংলা বলি ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনার যে কাকে বলা হয়, এখানে ম্যানেজমেন্ট ইংরেজি প্রতিশব্দ। এটা বলতে কি বোঝায়, বিভিন্ন রকমের বিজ্ঞানী, সমাজবিজ্ঞানীদের কথা বলা রয়েছে, যেমন হেনরি ফেয়লের কথা বলা আছে, এরপরে হ্যারল্ড কুমজের কথা বলা রয়েছে। এরপরে একটি প্রশ্ন রয়েছে যে ব্যবস্থাপক যা কিছু করেন তাই ব্যবস্থাপনা। ব্যবস্থাপক মানে হচ্ছে ম্যানেজার, অর্থাৎ ম্যানেজার যা কিছু করে তাই ব্যবস্থাপনা এখানে। এরপরে প্রশ্ন রয়েছে ব্যবস্থাপনা চক্র জিনিসটা কি, অর্থাৎ ব্যবস্থাপনার কার্যাবলী পুনরাবৃত্তি হয়। যেমন ব্যবস্থাপনার কাজগুলো হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, এরপরে নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এই কাজগুলো বারবার রিপিট হয়, এর জন্য এটাকে বলা হয়েছে ব্যবস্থাপনা চক্র। ব্যবস্থাপনা প্রক্রিয়া কাকে বলে, এছাড়াও তোমাদের জন্য রয়েছে ব্যবস্থাপনা প্রক্রিয়ার পর একজন দক্ষ ব্যবস্থাপকের যে গুণগুলো থাকা প্রয়োজন, অর্থাৎ তার কি কি গুণাবলী থাকা দরকার। এরপরে ব্যবস্থাপনার দক্ষতা বলতে কি বোঝায়, এবং সর্বশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যবস্থাপকের ভূমিকা। এরপরে রয়েছে ব্যবস্থাপকের কর্তব্যের কয়েকটা তালিকার কথা বলা হয়েছে। বলা আছে প্রশাসন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য। ব্যবস্থাপনা সার্বজনীন, অর্থাৎ সার্বজনীন ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, ব্যবস্থাপনার সামাজিক কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, এটা নিয়ে প্রশ্ন রয়েছে। এখানে রচনামূলক প্রশ্ন রয়েছে ব্যবস্থাপনা কাকে বলা হয়, ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। এখানে প্রয়োজনীয়তার ক্ষেত্রে পয়েন্টগুলো একটু ভালো করে পড়বে, পয়েন্টগুলো খুঁচিয়ে লিখতে পারলেই ভালো মার্কস ক্যারি করা সম্ভব। ব্যবস্থাপনার কার্যবলী পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, এরপরে সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এগুলো হচ্ছে ব্যবস্থাপনার কার্যবলী। এরপরে রয়েছে ব্যবস্থাপনার নীতিসমূহ। নীতিগুলো হচ্ছে কার্য বিভাজন, কর্তৃত্ব এবং দায়িত্বর ভারসাম্য, নিয়মানুবর্তিতা, আদর্শের ঐক্য, নির্দেশনার ঐক্য, সাধারণ স্বার্থ ও ব্যক্তিগত স্বার্থ বিসর্জন, পরিশ্রম, কেন্দ্রীয়করণ, বিকেন্দ্রীকরণ, জোড়াময় শিকল, শৃঙ্খলা, সাম্যতা, এরপরে কর্মীর চাকরির স্থায়িত্বের বিধান, উদ্যোগ এবং একতাই বল। এই ধরনের কার্যগুলি রয়েছে। একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন, ব্যবস্থাপকীয় জ্ঞান থাকা প্রয়োজন, শারীরিক মানসিক সুস্থতা, শিক্ষা, অভিজ্ঞতা, সচেতনতা, এরপরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের তার যে দক্ষতা সেটা থাকতে হবে, অনুপ্রাণিত করার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ তার অধীনস্থ যে যত কর্মী আছে তাদেরকে যেভাবে নতুন একটা কাজে অনুপ্রাণিত হয় সেই দক্ষতা তাকে থাকতে হবে। কমিউনিকেশন স্কিল থাকতে হবে, অর্থাৎ যে কোনো লেভেল, সে উপরের লেভেল হোক আর নিচের লেভেল হোক, সবার সাথে যোগাযোগের জন্য তার কমিউনিকেশনের দক্ষতা থাকতে হবে। দূরদর্শিতা থাকতে হবে, ঝুঁকি গ্রহণের একটা মনোভাব থাকতে হবে, উদ্ভাবনী শক্তি, অর্থাৎ নতুন নতুন প্রযুক্তির সাথে তাকে নতুনত্ব আনার চেষ্টা করতে হবে। জেন্ডারের সচেতনতা, অর্থাৎ সহকর্মী নারী পুরুষ সবার প্রতি তাকে শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল হতে হবে। এরপরের প্রশ্নটা ছিল মূলত ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে কি বোঝায়। ব্যবস্থাপকীয় দক্ষতার যে প্রকারভেদ রয়েছে, কারিগরি দক্ষতা, মানবীয় দক্ষতা, ধারণাগত দক্ষতা এবং সমস্যা অনুধাবনগত দক্ষতা।
এরপরের প্রশ্নটা ছিল মূলত ব্যবস্থাপনার স্তর বলতে কি বোঝায়। ব্যবস্থাপনার স্তর বিভিন্ন স্তর রয়েছে, উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্য স্তরের এবং নিম্ন স্তরের 3টি স্তর রয়েছে। ব্যবস্থাপনা কি একটা পেশা? এটা একটা পেশা হিসেবে স্বীকৃত হলে নিচের বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। যেহেতু এই বৈশিষ্ট্যগুলো দিন দিন বাড়ছে, সুতরাং এটাকে একটা পেশাগত মর্যাদা হিসেবেই আপাতত স্বীকৃতি দেওয়া যায়। এই ছিল প্রথম অধ্যায়ের ঘটনা। এরপরে আমরা যদি দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করব। প্রথমেই রয়েছে পরিকল্পনা। পরিকল্পনার সংজ্ঞা চাওয়া হয়েছে। স্থায়ী পরিকল্পনা বলতে কি বোঝায়, পরিকল্পনার আঙিনা বা অঙ্গন বলতে কি বোঝায়, স্ট্র্যাটেজি বলতে কি বোঝায়। এরপরে প্রশ্ন রয়েছে লজিস্টিক নিয়োগ করা হয়, যে লজিস্টিক বলতে কি বোঝায়, অর্থাৎ বাস্তবায়নের জন্য যথাযথ পরিমাণে নিশ্চিত করাকে বলা হয় লজিস্টিক। এরপরে এক অর্থায়ন, এরপরে একার্থক পরিকল্পনা বলতে কি বোঝায়। একার্থক পরিকল্পনা অর্থাৎ যে পরিকল্পনা বিশেষ কোনো সমস্যা মোকাবেলার জন্য প্রণীত হয় সেটাকে বলা হয় একার্থক পরিকল্পনা। এরপরে পরিকল্পনার কি, পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। পরিকল্পনার সুবিধাসমূহ এখানে বলা হয়েছে। এরপরে পরিকল্পনার সংজ্ঞা, পরিকল্পনার পদক্ষেপগুলো কি কি ছিল, ভবিষ্যতের সুযোগ, প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা, লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ, এগুলো এরকম অনেকগুলো পয়েন্ট রয়েছে। স্থায়ী পরিকল্পনা বলতে কি বোঝায়, স্থায়ী পরিকল্পনার যে সুবিধাগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি পরের অধ্যায়ে আসি, পরের অধ্যায় তৃতীয় অধ্যায় সিদ্ধান্ত গ্রহণ। এখানে সিদ্ধান্ত গ্রহণ কি, সিদ্ধান্ত সমস্যা বলতে কি বোঝায়, দলীয় সিদ্ধান্ত কাকে বলা হয়। এরপরে তোমার প্রশ্ন রয়েছে সিদ্ধান্ত গ্রহণ কাকে বলা হয়, সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করার কথা বলা আছে। সিদ্ধান্ত গ্রহণ বা প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা করতে বলা হয়েছে। সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহের বর্ণনা এখানে দেওয়া রয়েছে সিদ্ধান্ত গ্রহণের যে শ্রেণীবিন্যাস, সে শ্রেণীবিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। দলীয় সিদ্ধান্ত গ্রহণের সুবিধা অসুবিধাসমূহ, দলীয় সিদ্ধান্তে কি কি সুবিধা রয়েছে এবং দলীয় সিদ্ধান্তের কি কি অসুবিধা রয়েছে। সিদ্ধান্ত গ্রহণে কম্পিউটারের ভূমিকা, বর্তমানে কম্পিউটারে অনেক সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা পালন করে। এরপরে আসো আমরা পরের অধ্যায়ে, চতুর্থ অধ্যায়ে তোমাদের সংগঠন নিয়ে। সংগঠন বলতে কি বোঝায়। পরবর্তী প্রশ্ন রয়েছে সংগঠন প্রক্রিয়া জিনিসটা কি আসলে, সংগঠন কত প্রকার, সংগঠনের কাঠামো। এরপরে কমিটি সংগঠন বলতে কি বোঝায়, কমিটি সংগঠন কি, কমিটি সংগঠন কাকে বলা হয়, সরলরৈখিক এবং কার্যভিত্তিক সংগঠন, এই দুটির ভিতরে পার্থক্য। সংগঠনের চার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কেন্দ্রীকরণ বলতে কি বোঝায়, বিকেন্দ্রীকরণ কি, সাংগঠনিক আচরণ বলতে কি বোঝায়, সংগঠন কি কোন একটা প্রতিষ্ঠানের জন্য উত্তম সংগঠনের প্রয়োজন কেন, উত্তম সংগঠনের কিছু প্রয়োজনীয়তা রয়েছে, দায়িত্ব সুনির্দিষ্টকরণ, জবাবদিহিতা, লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের সহায়তা, উপকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার, এরকম আরো অনেক পয়েন্ট রয়েছে। সংগঠনের আদর্শ এবং মূলনীতি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। সংগঠনে কি কি আদর্শ রয়েছে, তার সাথে মূলনীতি, সংগঠনের মুখ্য উদ্দেশ্য অর্থাৎ কি কি উদ্দেশ্য সংগঠনের রয়েছে সেগুলো বলা হয়েছে। সংগঠনের কাঠামো প্রণয়নে বিবেচ্য যে বিষয়সমূহ রয়েছে, অর্থাৎ সংগঠনে কি কি বিবেচ্য বিষয় সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। এরপরে রয়েছে কর্মী সংস্থান। কর্মী সংস্থান বলতে কি বোঝায় বা স্টাফিং বলতে কি বোঝায়, কর্মী সংগঠনের উৎসসমূহ কি কি, কর্মী সংগঠনের কর্মী নির্বাচন জিনিসটা কি, প্রশিক্ষণ কেন প্রয়োজন, কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচন, এই দুইয়ের মধ্যে পার্থক্যটা বলা হয়েছে। পদোন্নতির মূলত ভিত্তি কি কি থাকা উচিত সেগুলোর কথা বলা আছে। এরপরে আসো কর্মী সংগঠন বলতে কি বোঝায়। কর্মী সংগঠনের বিভিন্ন উৎসগুলো রয়েছে, যেমন পদোন্নতি, বদলি, এরপরে কর্মরত কর্মীদের সুপারিশ, সংশ্লিষ্ট বিভাগের সুপারিশ, শ্রমিক সংঘের সুপারিশ, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ উৎস। বাহ্যিক উৎস রয়েছে বিজ্ঞপ্তি, চাকরির সন্ধান, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, কর্মসংস্থান, এগুলো। এরপরে রয়েছে অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহের কিছু সুবিধাও রয়েছে, পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে, যেমন যোগ্য কর্মী সংগ্রহ করা যায়, দক্ষতা বৃদ্ধি পায়, ব্যয় হ্রাস পাওয়া যায়, এরপরে সম্পর্কের উন্নয়ন ঘটে এবং শ্রম ঘূর্ণায়নতা হ্রাস পায়। কিন্তু অভ্যন্তরীণের ক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে যেগুলো এখানে দেওয়া হয়েছে।
কর্মী নির্বাচনের বিভিন্ন পদক্ষেপের কথা এখানে বলা হয়েছে। প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। প্রশিক্ষণ আসলে একটা মানুষকে স্কিল ফুল করে তোলে। এখানে অনেকগুলো প্রশিক্ষণের পদ্ধতিগুলো রয়েছে, উন্নতির পদ্ধতিগুলো আরো কিছু দেওয়া রয়েছে। আমরা যদি ৬ অধ্যায়ে চলে আসছি, ৬ অধ্যায়ে মূলত নির্দেশনা এবং নেতৃত্ব নিয়ে কথা। নির্দেশনা কি? প্রশাসনিক হৃৎপিণ্ড হচ্ছে নির্দেশনার কার্য ব্যাখ্যা করো। এরপরে তোমাদের রয়েছে পরামর্শমূলক নির্দেশনা কাকে বলা হয়। পরামর্শমূলক নির্দেশনার পরে নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, এগুলো সবগুলোই অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পড়তে হবে। নির্দেশনা বলতে কি বুঝো? নির্দেশনার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, অর্থাৎ নির্দেশনার সহজবোধ্যতা হতে হবে, লক্ষ্য কেন্দ্রিক হতে হবে, পূর্ণাঙ্গতা থাকতে হবে, যৌক্তিকতা থাকতে হবে, সংক্ষিপ্ত হতে হবে, সমানুপাতিতা হতে হবে, সুনির্দিষ্টতা হতে হবে, ধারাবাহিকভাবে থাকতে হবে, লিখিত নির্দেশনা এবং নিয়মানুবর্তিতা এগুলো মেনটেন করতে হবে। নির্দেশনার কিছু সুবিধা রয়েছে। নির্দেশনার সুবিধাসমূহ বলা আছে এখানে, যে কর্মীর আগ্রহ তৈরি, পরিকল্পনা প্রণয়ন, যোগাযোগের উন্নয়ন, সম্পর্ক উন্নয়ন, দক্ষতার উন্নয়ন, স্বেচ্ছাচারিতা হ্রাস, এরপরে রয়েছে ব্যক্তিক উন্নয়নের সহযোগিতা, ঊর্ধ্বতন নির্বাহীর সময় রক্ষা, সহজাত তত্ত্বাবধান এবং সহজ নিয়ন্ত্রণ। এগুলো সব ছিল হচ্ছে গিয়ে আমাদের সেই পরামর্শমূলক নির্দেশনার যে সুবিধাগুলো। এরপরে আমাদের নেতৃত্বের কিছু গুরুত্ব রয়েছে, যেমন নেতৃত্বের গুরুত্বের মধ্যে রয়েছে লক্ষ্য অর্জনের সহায়তা, উৎসাহ সৃষ্টি, ঐক্য সৃষ্টি, এগুলো সবই নেতৃত্বের গুণ। একজন আদর্শ নেতার কি কি গুণ থাকা প্রয়োজন? সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, প্রভাবিত করার ক্ষমতা, দক্ষতা, যোগাযোগের দক্ষতা, শিক্ষা অভিজ্ঞতা, সাংগঠনিক জ্ঞান, আত্মবিশ্বাস, দূরদর্শিতা, বুদ্ধিমত্তা, সাহসিকতা, ধৈর্যশীলতা এবং ঝুঁকি ও দায়িত্ব গ্রহণ, ন্যায়পরায়ণতা, এগুলো সবই হচ্ছে একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য। এরপরে কার্যকর বা সফল নেতৃত্বের নীতিসমূহ এখানে বলা হয়েছে। সফল নেতৃত্বে কি কি নীতি থাকা প্রয়োজন? নেতৃত্বের ধরন এবং প্রকারভেদ, এই প্রশ্নটি এখানে আছে। কার্যকর নীতিসমূহ আলোচনা করতে বলা হয়েছে। এরপরে আসো সমন্বয় সাধন। সমন্বয় সাধন বলতে বুঝে বিভিন্ন কার্যাবলীর মধ্যে একটা যোগসূত্র স্থাপন করাকে মূলত সমন্বয় সাধন বলা হয়। সমন্বয় এবং সহযোগিতা। লিখিত যোগাযোগের মাধ্যম দুই প্রকার, লিখিত যোগাযোগ এবং মৌখিক যোগাযোগ। লিখিত যোগাযোগের যে সকল মাধ্যম রয়েছে, যেমন চিঠিপত্র, বুলেটিন বক্স, নোটিশ বোর্ড, অভিযোগপত্র, প্রতিবেদন, এগুলো। সমন্বয়ের বৈশিষ্ট্যসমূহ দেওয়া হয়েছে। সমন্বয়ের গুরুত্ব এখানে প্রশ্নে আসছে, সমন্বয়ের গুরুত্ব কি? সমন্বয়ের যে পূর্ব শর্তসমূহ দেওয়া হয়েছে। এরপরে আসলে সর্বশেষে তোমাদের অষ্টম অধ্যায়ে চলে এসেছি আমরা ইতিমধ্যে, আরো রয়েছে একটা অধ্যায়। অষ্টম অধ্যায়ে তোমাদের মূলত পেশনা নিয়ে আলোচনা করা হয়েছে। পেশনা কি? পেশনা তত্ত্ব বলতে কি বোঝায়? পেশনা চক্র, এটা অনেক ইম্পর্টেন্ট। পেশনা চক্র, পেশনা বলতে কি বোঝায়, পেশনার বৈশিষ্ট্য, পেশনার কৌশল, ইম্পর্টেন্ট একটা টপিকস। পেশনার আসলে কি কি কৌশল রয়েছে, পেশনার তত্ত্বটি ব্যাখ্যা করো, এটা অনেক ইম্পর্টেন্ট। জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, সামাজিক চাহিদা, আত্মতৃপ্তির চাহিদা এবং আত্মমর্যাদাপূর্ণ চাহিদা। এরপরে রয়েছে হার্সবার্গের পেশনা তত্ত্ব, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে আমরা চলে এসেছি নিয়ন্ত্রণ অধ্যায়। নিয়ন্ত্রণ আমাদের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। নিয়ন্ত্রণ হচ্ছে, নিয়ন্ত্রণের ভিত্তি হলো পরিকল্পনা। নিয়ন্ত্রণের কিছু ভিত্তির কথা বলা হয়েছে। হার্সবার্গের পেশনা তত্ত্বটার কথা, নিয়ন্ত্রণটা আবার একটু, নিয়ন্ত্রণের মধ্যে আরো রয়েছে নিয়ন্ত্রণ কি, নিয়ন্ত্রণের গুরুত্ব, নিয়ন্ত্রণের পদক্ষেপ সমূহ আলোচনা করতে বলা হয়েছে। এরপরে আদর্শমান প্রতিষ্ঠা, নিয়ন্ত্রণের যে কৌশল বা উপায়সমূহ, এগুলো ব্যাখ্যার কথা বলা হয়েছে নিয়ন্ত্রণের। এরপরে বাজেটীয় নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় এবং এর গুরুত্ব কি। বাজেটীয় নিয়ন্ত্রণের পর নিয়ন্ত্রণের ব্যয় নিয়ন্ত্রণে কি কি উপায় অবলম্বন করতে হয়। এই হচ্ছে তোমার সর্বসাকল্যে তোমাদের 9টি অধ্যায় রয়েছে। 9টি অধ্যায় থেকে তোমাদের 6টি ব্রড প্রশ্ন এবং 8টা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে হবে, এবং প্রতিটি অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন থাকে। এর জন্য সবগুলো অধ্যায় খুব ভালো করে পড়বে এবং পিডিএফটা ভালো করে একবার খেয়াল করো। ইনশাল্লাহ এখান থেকে সবকিছুই কমন পাবে। তোমাদের সবার জন্য অনেক 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 শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে।